हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 6। आज আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন এই স্টোরিটার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। আগের দুটো ভিডিওতে আমরা এই স্টোরিটার বাংলা মানে বুঝে নিয়েছিলাম। আজ তার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে সঠিক উত্তরের মাথায় দাগ দাও। দেখো এখানে প্রশ্ন, তার সঙ্গে তিনটে করে অপশন দেওয়া আছে, মানে তিনটে উত্তর দেওয়া আছে, যেটা সঠিক হবে সেই উত্তরটার মাথায় তোমরা দাগ দেবে। তো প্রথমে এরটা দেখো কি বলছে। আলিশিয়া লুকড আফটার দ্য ফিশ মঙ্গার। আলিশিয়া লুকড আফটার মানে কি? দেখাশোনা করতো। কাদের? দ্য ফিশ মঙ্গার, মাছের দোকানি, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার ভাই বোন, দ্য ওল্ড লেডি, নাকি ওল্ড লেডি কার দেখাশোনা করতো? দেখো এখানে তোমাদের বইয়েতেই দেওয়া আছে আলিশিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, আলিশিয়া ছিল সব থেকে বড়। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে দেখাশোনা করতো দ্য আদার চিলড্রেন মানে অন্য বাচ্চাদের। তাহলে রাজা রানীর অন্য বাচ্চা, আলিশিয়া তাদের বড় মেয়ে, তাহলে তারা অন্য বাচ্চারা তার কি হবে? ভাই বোন। তাহলে এটা অপশান 2 হয়ে যাবে রাইট আনসার, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। বিয়েরটা, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান, পোস্টম্যান ও টেলর। রানীর বাবা ছিল মেডিকেল ম্যান মানে চিকিৎসক, পোস্টম্যান পোস্টমাস্টার, না টেলর, টেলর মানে দর্জি। দেখো এখানে কি দেওয়া আছে? দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান, তাহলে এটা তো পরিষ্কার দেওয়াই আছে। তাহলে কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান, অপশান 1 হয়ে যাবে রাইট আনসার। শিয়েরটা, দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যালমন ওয়েইং, দ্য কিং ওয়ান্টেড রাজা চেয়েছিল, টু বাই মানে কিনতে, স্যালমন স্যামন মাছ কিনতে চেয়েছিল, ওয়েইং মানে ওজনের, কত ওজনের স্যামন মাছ সে কিনতে চেয়েছিল। এ পাউন্ড অ্যান্ড এ হাফ মানে 1.5 পাউন্ড, নাকি 2 পাউন্ডস। দেখো হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন হুইচ দ্য কিং হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। তাহলে কত ওজনের স্যামনের কথা এখানে বলা হয়েছে? এ পাউন্ড অ্যান্ড এ হাফ, তাহলে 1.5 পাউন্ড। তাহলে সেটাই তোমরা দেবে, এ পাউন্ড অ্যান্ড এ হাফ, অপশান 2 হয়ে যাবে রাইট আনসার। এরপর ডি এরটা, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু, দ্য ওল্ড লেডি বৃদ্ধ মহিলাটি, হ্যাড বিন ভিজিবল মানে দৃশ্যমান। কার কাছে দৃশ্যমান ছিল ওই বৃদ্ধ মহিলা? দ্য কুইন্স ফাদার রানীর বাবা, দ্য কিং নাকি রাজার কাছে, দ্য ফিশ মঙ্গার্স বয় মানে ওই মাছের দোকানের ছেলেটার কাছে। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে? সি হ্যাড বিন ভিজিবল টু হিম, কার কাছে? বলছে নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ভিজিবল টু হিম। এখানে হিম বলতে কাকে বোঝানো হচ্ছে? ইনভিজিবল টু হিম, তার কাছে অদৃশ্য ছিল। যদিও ভিজিবল টু দ্য ফিশ মঙ্গার্স বয়, যদিও সে দৃশ্যমান ছিল ওই মাছের দোকানের ছেলেটার কাছে, ফিশ মঙ্গার্স বয়ের কাছে, তাহলে সে ভিজিবল বা দৃশ্যমান ছিল। তাহলে এটা কি হয়ে যাবে? দ্য ফিশ মঙ্গার্স বয়, ডি এ অপশান 3 হয়ে যাবে রাইট আনসার। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 কি বলছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এই সেন্টেন্সগুলোকে কারেক্ট অর্ডারে মানে সঠিক ক্রমান্বয়ে সাজাও, আর নাম্বারগুলো পাশের বক্সে দাও। সঠিক ক্রমান্বয় মানে এই ঘটনাগুলো পড়বে, যে ঘটনাটা আগে ঘটেছে সেটাতে 1 নম্বর, তারপরের ঘটনাটায় 2 নম্বর, এভাবে 6টা সেন্টেন্সের জন্য 6টা নাম্বার 1 2 3 4 5 6 করে আমাদের পাশের বক্সে লিখতে হবে। তো আগে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে আমরা মানেটা দেখে নিই। দেখো একটা, দ্য ওল্ড লেডি মানে বৃদ্ধ মহিলাটি, হ্যাড বিন ভিজিবল টু দ্য কিং মানে রাজার কাছে দৃশ্যমান ছিল। 2 নম্বর সেন্টেন্স, হি বট স্যামন সে স্যামন মাছ কিনেছিল। দ্য ইরেন্ট বয় কেম রানিং আফটার হিম ছোকরা চাকরটি তার পিছন পিছন ছুটে এসেছিল। 4টা, দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশ মঙ্গার্স শপ রাজা দাঁড়িয়েছিল মাছের দোকানে। দ্য ইরেন্ট বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি ওই ছোকরা চাকরটি জিজ্ঞাসা করলো যে রাজা সেই বৃদ্ধ মহিলাটিকে দেখেছে কিনা। হি লেফট দ্য শপ সে দোকান ছেড়ে বেরিয়ে গেল। তো এখানে সবার আগে কোনটা হবে? দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, কেননা রাজা
প্রথমে তো মাছের দোকানে দাঁড়ালো, তারপর তো ঘটনাগুলো ঘটেছিল। দেখো, হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, এটা হচ্ছে সবার আগে, তারপরে পরের ঘটনাগুলো হবে। তাহলে 4এরটা আমি দেব 1 নম্বর। তারপরে সেখানে মাছের দোকানে দাঁড়ানোর পরে কি হয়েছিল, সে মাছ কিনেছিল, হি বট স্যামন, তাহলে 2 নম্বরটায় 2 নম্বর হবে। মাছ কিনলো, মাছ কেনার পর কি হয়েছিল, সে দোকান ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তাই তো, হি লেফট দ্য শপ, তাই এটা হবে 3 নম্বর, সে দোকান ছেড়ে বেরিয়ে গেল। তারপর তখন কি হলো, তখন ওই ইরান্ড বয়টি মানে সে মাছ কিনলো, দোকান ছেড়ে বেরিয়ে গেল, তারপরে ওই ইরান্ড বয় মানে ছোকরার চাকর তার পিছনে ছুটে ছুটে এলো, তাই তো, তাহলে 3 নম্বরে আছে দ্য ইরান্ড বয় কেম রানিং আফটার হিম, মানে ছোকরা চাকরটি তার পিছনে ছুটে ছুটে এলো, এটা হচ্ছে 4 নম্বর। তারপরে দ্য ইরান বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি, সে জিজ্ঞাসা করলো যে উনি বৃদ্ধ মহিলাটিকে দেখেছেন কিনা, তাহলে এটা হলো 5 নম্বর। তারপরে তাহলে একদম শেষে দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, বৃদ্ধ মহিলাটি রাজার কাছে অদৃশ্য ছিল, তাহলে এটা হবে 6 নম্বর। তাহলে কোনটা কত নম্বর হলো, দেখো, 4এরটা হলো 1 নম্বর, 2এরটা হলো 2 নম্বর, 6এরটা হলো 3 নম্বর, এবং 3এরটা হলো 4 নম্বর, 5এরটা হলো 5 নম্বর, এবং 1এরটা হলো 6 নম্বর। এবার দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটি, ফলোয়িং কোশ্চেন মানে নিচের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও। একটি সেন্টেন্স তুলে দিয়েছে টেক্সট থেকে, দেখো, দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, রাজা ছিল তার ব্যক্তিগত পেশাতে সরকারের অধীনে। Is this king similar to the stories of other kings that you have read so far? বলছে এই রাজা কি, ইজ দিস কিং সিমিলার, একই রকম, টু দ্য স্টোরিজ অফ আদার কিংস, অন্য রাজাদের গল্পের মতোই কি এই রাজা, দ্যাট ইউ হ্যাভ রেড সো ফার, তুমি যে এতদিন, আমরা তো ছোট থেকে রাজা রানী ইত্যাদি গল্প পড়েছি, বলছে সেই রাজার মতোই কি এই রাজা, একই রকম। দেখো তার উত্তর কি হবে, অবশ্যই তার উত্তর কি হবে, না, তাই তো, নয় তো সেই রাজার মতো। দেখো, নো, দিস কিং ইজ নট সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস, বলছে নো মানে না, তারপরে একটা অবশ্যই কমা দেবে যে না, দিস কিং ইজ নট সিমিলার, এই রাজা একই রকম নয়, টু দ্য স্টোরিজ অফ আদার কিংস, অন্য রাজাদের মতো, অন্য রাজাদের গল্পের মতো। দিস কিং গোজ টু অফিস, এই রাজা অফিস যায়, বাইস ফিস লাইক এ কমন ম্যান, মানে মাছ কেনে একটা, লাইক মানে এখানে মতো, এ কমন ম্যান মানে সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষের মতো মাছ কেনে অফিস যায়, তাই এই রাজা অন্য রাজাদের গল্পের মতো একই রকম নয়। এরপর দেখো অ্যাক্টিভিটি 4 কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করো। দেখো, এরটা, দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন, ওল্ড লেডি কীরকম পোশাক পরেছিল, মানে যতটা লেখা আছে তারপর থেকে তোমাকে লিখে সেন্টেন্সটা কমপ্লিট করা হবে, দেখো করতে হবে। দেখো, সি ওয়াজ ড্রেসড ইন, তাহলে দ্য ওল্ড লেডি মানেই সি, ওয়াজ ড্রেসড ইন পর্যন্ত আছে, তাহলে বাকিটা তুমি লিখবে শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। দেখো আমি সেটা লিখেছি, দেখো উত্তরটা তাহলে শুধু হবে এটাই, শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। এরপরে দেখো, ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ, ওয়াটকিন্স ওয়াজ মানে ছিলেন, দ্য ফাদার অফ বাবা, কার বাবা ছিলেন, ওয়াটকিন। দেখো এখানে দেওয়া আছে ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম, রাজা বললেন আমার নাম ওয়াটকিন্স। তারপরে তখন গ্র্যান্ড ম্যারিনা পড়ি কি জিজ্ঞাসা করলো, পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিশিয়া, তাহলে ওয়াটকিন কে ছিল, সুন্দরী রাজকুমারী অ্যালিশিয়ার বাবা, তাহলে এখানে দ্য ফাদার অফ, তাহলে বাকিটা আমরা লিখবো কি লিখবো, দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিশিয়া, কার বাবা, সুন্দরী রাজকুমারী অ্যালিশিয়ার বাবা, শুধু এইটুকু লিখবো, দ্য বিউটিফুল প্রিন্সেস অফ অ্যালিশিয়া। শিয়ারটা দেখো, দ্য ম্যাজিক ফিশ বোন ওয়াজ, ম্যাজিক ফিশ বোন ওই জাদুর মাছের কাঁটাটা, না এখানে শুধু ফিশ বোন দেওয়া আছে, বলছে ওই মাছের কাঁটাটি ছিল, কি ছিল। এবার দেখো বইতে দেওয়া আছে দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, এখানে খালি ইজ দেওয়া আছে,
আর ওখানে আছে ওয়াজ, এটাই হবে। ইজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভাগ, ওয়াজটা পাস্ট টেন্সের, তাই তারপর থেকে আমাদের লিখতে হবে এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। দেখো এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ, এবার যেহেতু আমি পাস্ট টেন্সে মানে সেন্টেন্সটা আছে, তাই এটাকে আমি ক্যানের পরিবর্তে ক্যানের পাস্ট টেন্স আমাকে কুড ইউজ করতে হবে, কুড বি ইউজড অনলি ওয়ান্স। এরপর ডি এরটা দেখো, প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু। প্রিন্সেস অ্যালিসিয়া যত্ন নিয়ে কি করেছিল, দেখো এখানে দেওয়া আছে প্রিন্সেস অ্যালিসিয়া কি করেছিল, প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার। তাহলে টু থেকে আমরা লিখবো, টু পর্যন্ত আমাদের দেওয়া আছে, তো টু এর পর থেকে আমরা লিখবো ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট সোন লাইক মাদার অফ পার্ল। দেখো সেভাবেই লিখেছি, ড্রাই থেকে, টু এর পরে ড্রাই থেকে পার্ল পর্যন্ত পুরোটা। এবার দেখো অ্যাক্টিভিটি 5 কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এরটা, হোয়াই ডিড দ্য কিং থিঙ্ক দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি। হোয়াই মানে কেন, ডিড দ্য কিং থিঙ্ক রাজা কেন ভেবেছিলেন, দ্যাট মানে যে, কেন ভেবেছিলেন যে দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি মানে ওই ওল্ড লেডি মানে বৃদ্ধ মহিলাটি ছিল একটা পরী, কেন রাজা এটা ভাবলেন। তাহলে রাজা কেন ভাবলেন সেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি, যে রাজা যেটা মনে মনে ভাবছে, রাজার নাম, তার মেয়ের নাম ইত্যাদি সে মানে পড়ি জেনে নিতে পারছে সঙ্গে সঙ্গে, তাও বলছে ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি, আর হাউ কুড সি নো দ্যাট, সে নালে কি করে জানলো, মানে রাজার মনে যা কথা আসছে বা তার নাম, তার মেয়ের নাম সব কিছু পড়ি জানতে পারছিল, তাই যে রাজা ভাবলো যে সে পড়ি। তো কিভাবে উত্তরটা আমরা লিখবো, দ্য কিং থিঙ্কের পাস্ট টেন্স দেবো, যেহেতু এখানে ডিড আছে মানে ভার্ব, থিঙ্কটা হচ্ছে ভার্ব, সেটাকে আমি পাস্ট টেন্সে করে দেবো থট। দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি, রাজা ভাবলো যে ওই বৃদ্ধ মহিলাটি ছিল একজন পরী। কারণ ইংরেজি কি, বিকজ দিয়ে আমরা লেখাটা এবার শুরু করবো উত্তরটা। দেখো তাহলে কি এইভাবে লিখবে, দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি বিকজ, কারণ দ্য ওল্ড লেডি জানতো, দ্য নো মানে জানা, নিউ হচ্ছে তার পাস্ট টেন্স, নিউ দ্য কিংস নেম অ্যান্ড হিজ ডটার্স নেম, রাজার নাম এবং তার মেয়ের নাম, অ্যান্ড ইভেন মানে কি এমনকি, সি নিউ সে জানতো, হোয়ার হি ওয়াজ গোয়িং সে কোথায় যাচ্ছে, মানে রাজা কোথায় যাচ্ছে সবটাই জানতো, এই জন্য রাজা ভেবেছিল যে ইনি হচ্ছেন একজন পরী। বিয়েরটা দেখো, হোয়াট ওয়াজ দ্য মেসেজ গিভেন বাই গ্র্যান্ড ম্যারিনা, কি ছিল বার্তাটা, মেসেজ মানে বার্তা, গ্র্যান্ড ম্যারিনা দেয়া বার্তাটা কি ছিল, কি মেসেজ দিয়েছিল। দেখো এখানে বলছে দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হলো বার্তা, তাহলে বার্তাটা তার আগে লেখা আছে, এই যে বার্তাটা এখানে দেখো দেওয়া আছে, টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া উইথ মাই লাভ দ্যাট, যে বলে এখান থেকে বার্তাটা, দ্য ফিশবোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, এটা হচ্ছে একটা জাদুর উপহার যেটা একবার মাত্র ব্যবহার করা যায়। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট সি উইশেস, এটা শুধুমাত্র একবারই সে যা চায় তাই তাকে দেবে। ফর প্রোভাইডেড সি উইজেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, যদি সে এটা সঠিক সময়ে চায়, দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই মেসেজ। তাহলে এটাই মেসেজ এভাবে লিখব যে গ্র্যান্ড ম্যারিনাস মেসেজ ওয়াজ, গ্র্যান্ড ম্যারিনার মেসেজ, গ্র্যান্ড ম্যারিনার বলছি যেহেতু তাই আমাকে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, শুধু গ্র্যান্ড ম্যারিনা হলে গ্র্যান্ড ম্যারিনা অবধি লিখতাম, আমি কি বলছি গ্র্যান্ড ম্যারিনার বার্তা, তাই গ্র্যান্ড ম্যারিনা দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়েছে। গ্র্যান্ড ম্যারিনাস মেসেজ বার্তা ওয়াজ মানে ছিল, যে দ্যাট মানে যে, কি দ্য ফিশবোন ওয়াজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ কুড বি, এখানে ক্যান আছে কিন্তু আমি যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে লিখছি তাই আমাকে কুড করে দিতে হবে, হুইচ কুড বি ইউজড অনলি ওয়ান্স। ইট উড ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট সি উইশড ফর, প্রোভাইডেড সি উইশড ফর ইট অ্যাট দ্য রাইট টাইম। সমস্ত ভার্বগুলোই দেখো উইস্ট এই এগুলো সবগুলোই পাস্ট টেন্সে করে দিতে হবে, সেন্টেন্সটা যেহেতু আমি পাস্ট টেন্সে লিখছি। শিয়ারটা, হোয়েন ডিড গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশ, হোয়েন মানে কখন, ডিড গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশ কখন, গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশ মানে অদৃশ্য, কখন গ্র্যান্ড ম্যারিনা অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে দেখো এই যে বলছে
উইথ দোজ ওয়ার্ডস এই কথাগুলো বলার সাথে সাথে গ্র্যান্ডমারিনা ভ্যানিশ হয়ে গেলো। কোন কথাগুলো? এই যে আগে দেখো, দ্যাট ইজ দ্য মেসেজ, তার মানে ওই বার্তাটা দেওয়ার পরে গ্র্যান্ডমারিনা অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন থেকে উত্তরটা লিখতে শুরু করব। হোয়েন ডিড গ্র্যান্ডমারিনা ভ্যানিশ? তাহলে গ্র্যান্ডমারিনার সাবজেক্ট, ভার্ব কে আছে? ভ্যানিশ। যেহেতু ডিড আছে তাই ভার্বের সাথে ইডি যোগ করব, মানে পাস্ট টেন্স করব ভার্বটাকে। ভ্যানিশড, গ্র্যান্ডমারিনা ভ্যানিশড। এবার কখন সেটা উত্তরটা তারপরে লিখব। দেখো, গ্র্যান্ডমারিনা ভ্যানিশড আফটার গিভিং হার মেসেজ টু দ্য কিং অ্যাবাউট দ্য ম্যাজিক ফিশ বোন। আফটার মানে পরে, গিভিং হার মেসেজ, গিভ মানে দেওয়া, গিভিং হার মেসেজ তার বার্তাটা দেওয়ার পর, কাকে দিয়েছে? টু দ্য কিং, রাজাকে দেওয়ার পর, অ্যাবাউট দ্য ম্যাজিক ফিশ বোন মানে ওই জাদুর মাছের কাঁটা সম্পর্কে তার বার্তাটা দেওয়ার পরে সে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপরে ডিএটা দেখো, হোয়াট ডিড দ্য কিং ডু ইন হিজ অফিস? রাজা তার অফিসে কি করেছিল? এটা এখানেই দেওয়া আছে পরিষ্কারভাবে, রাজা তার অফিসে কি করেছিল। দেখো, দেয়ার হি রোট অ্যান্ড রোট টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন। তাহলে কি লিখবো? হি তো আমরা দেবো না, যেহেতু কোশ্চেনে দ্য কিং আছে। তাহলে দ্য কিং রোট অ্যান্ড রোট ইন হিজ অফিস। দেয়ারটা দিইনি, তার পরিবর্তে আমরা লিখেছি ইন হিজ অফিস, তার অফিসে। টিল মানে পর্যন্ত, ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, আবার যতক্ষণ না বাড়ি যাওয়ার সময় হলো ততক্ষণ সে লিখতে থাকলো। এবার দেখো অ্যাক্টিভিটি 6 কি বলছে? রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ ওয়ান সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। তোমার প্রত্যেক উত্তরের সপক্ষে যুক্তি দাও। বলছে এরটা দেখো, মানে যদি ঘটনাটা পড়ো, যদি সত্যি হয় তাহলে পাশের বক্সে টি দেবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট মানে যে সেন্টেন্সটা পড়ে তুমি জানলে যে এই ঘটনা সত্যি সেই সেন্টেন্সটা লিখবে, বা যদি মিথ্যা হয় তাহলে বক্সে এফ দেবে, এবং যে সেন্টেন্স পড়ে তুমি জানলে যে ঘটনাটা মিথ্যা সেই সেন্টেন্সটা দেবে। দেখো এরটা, ওয়ান মর্নিং আলিশিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি। একদিন সকালে আলিশিয়া ফাউন্ড দ্য কিং, আলিশিয়া দেখলো রাজাকে খুব খুশি, টু বি ভেরি হ্যাপি মানে খুব খুশি অবস্থায় দেখলো। কিন্তু আমরা কি দেখলাম যে ওয়ান মর্নিং দ্য কিং কেম ইন্টু অ্যালিসিয়াস রুম। একদিন সকালে রাজা অ্যালিশিয়ার ঘরে এলো। হি ওয়াজ সাইং হেভিলি, জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলছিল। অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এবং খুব মনমরা বলে মনে হচ্ছিল। তাহলে হি ওয়াজ নট অ্যাট অল হ্যাপি, তিনি আদৌ খুশি ছিলেন না, খুশি দেখালো না। তাহলে সে এটা কী হবে? ফলস হবে। তাহলে ব্র্যাকেটে এফ দেবে, বক্সে এফ দেবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টে কি দেবে? হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড। দেখো এভাবে উত্তরটা লিখতে হবে। এফ সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিম লো স্পিরিটেড। এরপরে দেখো বিয়েরটা, অ্যালিশিয়া হ্যাড কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন ইন দ্য ড্রয়ার অফ আর রুম। অ্যালিশিয়া হ্যাড কেপ্ট রেখেছিল, ম্যাজিক ফিশ বোন মানে ওই জাদুর মাছের কাঁটাটা, ইন দ্য ড্রয়ার অফ আর রুম মানে তার ঘরের ড্রয়ারে রেখেছিল। তাহলে আমরা কি দেখেছি? সে তো ড্রয়ারে রাখেনি, কোথায় রেখেছিল? দেখো, অ্যালিশিয়া বিগ্যান টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট হোয়ার সি কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন মানে অ্যালিশিয়া তার হাতটা পকেটে ঢুকাতে শুরু করলো, যেখানে হোয়ার সি কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন যেখানে সে জাদুর ওই কাঁটাটা, মাছের কাঁটাটা রেখেছিল। তাহলে সে রেখেছিল ওটা কোথায়? তার পকেটে। তাহলে ঘরের ড্রয়ারে নয়, তাই তো? তাহলে এখানে কি দেবে? এফ দেবে, দিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওটাই। দেখো এভাবে এফ দিলে বিয়েরটা, আর অ্যালিশিয়া বিজ্ঞান থেকে শুরু করলে, অ্যালিশিয়া বিজ্ঞান টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট হোয়ার সি কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন। এরপরে দেখো শিয়েরটা, দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভড বাই দ্য ম্যাজিক ফিশ বোন মানে রাজার সমস্যা ওয়াজ সলভড মানে সমাধান হয়ে গিয়েছিল, বাই দ্য ম্যাজিক ফিশ বোন মানে ওই জাদুর মাছের কাঁটার দ্বারা রাজার সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। আমরা তো জানি, স্টোরিটা পড়েছি যখন, হ্যাঁ সেটাই হয়েছিল, তাই তো? তাই ওটা বক্সে হবে টি, যেহেতু ঘটনাটা সত্যি। এবার কি দেবে? যে সি গেভ ইট এ লিটল কিস, সে একটু হালকা করে এটা কিস করলো মানে মাছের কাঁটাটা। অ্যান্ড উইস্ট ইট ওয়াজ স্যালারি ডে অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি। তো দেখো টি
সি আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবে এভাবে, সি উইশ ইট ওয়াজ স্যালারি ডে অ্যান্ড ইমিডিয়েট, ফুল স্টপ দিয়ে দিলাম, অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি, চিমনি দিয়ে ঝটপট করে রাজার স্যালারি নেমে এলো। তারপরে দেখো ডিএরটা কি বলেছে, ইন দ্য এন্ড অ্যালিশিয়া হ্যান্ডেড ওভার দ্য ফিশবোন টু দ্য ওল্ড ফেয়ারি, শেষে অ্যালিশিয়া মাছের কাঁটাটা ওই বৃদ্ধ পরীর হাতে দিয়ে দিল। তাহলে কি হবে দেখো, দিয়েছিল যে এটা হচ্ছে সেটা সত্যি ঘটনা, তাই বক্সে দেবে টি, আর এখানে কি দেবে, সো সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস অ্যালিশিয়া, তাই তিনি এটা প্রিন্সেস অ্যালিশিয়ার হাত থেকে নিলেন। দেখো এভাবে তাহলে বক্সের টি আর শো থেকে অ্যালিশিয়া পর্যন্ত হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর দেখো অ্যাক্টিভিটি 7 বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে এই প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এরটা, হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল, হোয়াই মানে কি, কেন, ওয়াজ দ্য কিং ফিলিং, ফিল মানে অনুভব করা, কেন রাজা মিজারেবল দুঃখ, কেন রাজা দুঃখ অনুভব করছিলেন। তাহলে আমরা দেখি রাজা কেন দুঃখ অনুভব করছিলেন, যে এখানে বলেছে হি স্যাট ডাউন মিজারেবলি লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড, কেন অ্যালিশিয়া যখন বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, বাবা কি হয়েছে, না আই অ্যাম এক্সট্রিমলি পোর, না আমি একদম গরিব হয়ে গেছি। আর তখন বাবা বলছে, অ্যালিশিয়া জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ নো মানি অ্যাট অল, তোমার কি কোনো টাকা নেই বাবা। তাহলে তিনি কেন মিজারেবল, কেন তিনি দুঃখ অনুভব করছিলেন, যে তিনি একদম গরিব হয়ে পড়েছিলেন এবং তার হাতে কোনো টাকা নেই। এটাকেই আমাদের তাহলে উত্তর হিসেবে লিখতে হবে, কিন্তু লিখবোটা কীভাবে ঠিক দেখো, দ্য কিং সাবজেক্ট মানে কর্তা, কাজটা কার, দ্য কিং, তারপর ওয়াজটাকে সাবজেক্টের পরে বসাবো, ওয়াজ ফিলিং মিজারেবল, দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল, কারণ, কারণ ইংরেজি বিকজ, বলে এবার আমরা উত্তর লিখব। দেখো দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল কারণ, বিকজ হি বিকেম এক্সট্রিমলি পোর, হি বিকেম মানে তিনি হয়ে পড়েছিলেন, হি বিকাম মানে হওয়া, বিকেম তার পাস্ট টেন্স, যেহেতু সেন্টেন্সটা আমরা পাস্ট টেন্সে লিখছি তাই হি বিকেম এক্সট্রিমলি পোর, অ্যান্ড এবং হি হ্যাড নো মানি অ্যাট অল, তার কোনো টাকা আদৌ মানে আদৌ তার কোনো টাকা পয়সা ছিল না, তাই তিনি দুঃখ অনুভব করছিলেন। বিয়েরটা, হোয়াট ওয়াজ টু অ্যালিশিয়া দ্য রাইট মুমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স, হোয়াট ওয়াজ টু অ্যালিশিয়া, অ্যালিশিয়ার কাছে কি ছিল, দ্য রাইট মুমেন্ট মানে সঠিক মুহূর্ত, মুমেন্ট মানে মুহূর্ত, ফর আস্কিং হেল্প সাহায্য চাওয়ার, ফ্রম আদার্স অন্যদের থেকে সাহায্য চাওয়ার সঠিক মুহূর্ত কোনটা ছিল অ্যালিশিয়ার কাছে। দেখো এখানে বলছে কি, এই যে when we have done our very best papa and that is not enough, then I think the right time must have come for asking help of others, বলছে অ্যালিশিয়া বলছে যখন আমরা আমাদের সব রকম চেষ্টা করে ফেলেছি এবং সেটা যথেষ্ট নয়, তখন আমি মনে করি যে আমার অন্যদের কাছে সাহায্য চাওয়ার সঠিক মুহূর্ত এসে গেছে। তো আমরা সেটা কীভাবে লিখবো, অ্যাকর্ডিং টু অ্যালিশিয়া মানে অ্যালিশিয়ার মত অনুযায়ী, অ্যাকর্ডিং মানে অনুযায়ী, অ্যালিশিয়া অ্যাকর্ডিং টু অ্যালিশিয়া মানে অ্যালিশিয়ার কথা অনুযায়ী, হোয়েন দে, উইটাকে সবসময় আমরা দে করে দেবো, দে মানে তারা, দে হ্যাড ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড ট্রাইড অলওয়েজ, they had done their very best, but that isটা আমরা ওয়াজ করবো যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে, but that was not enough, that the right moment for asking help, that was the, সেটাই ছিল, that was the right moment, সেটাই ছিল সঠিক মুহূর্ত, for asking help from others অন্যদের থেকে সাহায্য চাওয়ার। সেটা, how did the king get his salary, হাউ মানে কিভাবে, ডিড দ্য কিং গেট, গেট মানে পাওয়া, কিভাবে রাজা পেয়েছিল, হিস মানে তার, স্যালারি মানে মাহিনা মানে মাইনে, কিভাবে রাজা তার মাইনেটা পেয়েছিল। দেখো কিভাবে এখানে বলে দিয়েছে না, যে সি গেভ ইট এ লিটল কিস অ্যান্ড উইজড ইট ওয়াজ স্যালারি ডে, সে ওই মাছের কাঁটাটা কিস করলো এবং ইচ্ছে প্রকাশ করলো যেটা স্যালারি ডে হয়ে যাক, এবং তখনই রাজার স্যালারি নেমে এলো চিমনি নিয়ে। দেখো যখন, when Princess Alicia kissed the magic fish bone and wished that it was salary day, immediately the king's salary came rattling down the chimney and bounced into the middle of the floor. যখন অ্যালিশিয়া ওই ম্যাজিক ফিশ বোনটাতে কিস করলো, তাতে একটা চুমু খেলো এবং ইচ্ছা প্রকাশ করলো যে এটা স্যালারি ডে হয়ে যাক মানে মাইনের দিন হয়ে যাক,
ইমিডিয়েটলি তক্ষুনি দ্য কিং স্যালারি রাজার মাইনে কেম র্যাটলিং ডাউন ঝটপট করে নেমে এলো দ্য চিমনি দিয়ে বাউন্স জমা হলো ইন্টু দ্য মিডল অফ দ্য ফ্লোর মানে মেঝের মাঝখানে এসে সেটা জমা হলো। এরপরে ডিএরটা, হোয়াই ডিড গ্র্যান্ড মারিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশবোন, কেন, হোয়াই মানে কেন, ডিড গ্র্যান্ড মারিনা উইশ কেন গ্র্যান্ড মারিনা চেয়েছিল টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশবোন এই মাছের কাঁটাটার কেন কিছু একটা শেষ আনতে চেয়েছিল গ্র্যান্ড মারিনা। তাহলে এটার উত্তর সেভাবে দেওয়া নেই, কিন্তু আমরা বলতে পারি যে কেন তিনি চেয়েছিলেন যে এটা শেষ হয়ে যাক, কেননা এটা আর তো ব্যবহার করা যাবে না, এটা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। তাই আমরা উত্তরটা কিভাবে লিখব, গ্র্যান্ড মারিনা ডিড আছে বলে উইশটা দিয়ে উইশড করে দেবো, পাস্ট টেন্স করে দেবো, উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশবোন, কারণ মানে বিকজ। তা দেখো, গ্র্যান্ড মারিনা উইশ টু মেক অ্যান এন্ড টু দ্য ম্যাজিক ফিশবোন বিকজ, কারণ দ্য ম্যাজিক ফিশবোন কুড বি ইউজড অনলি ওয়ান্স, এটাকে একবারই কেবলমাত্র ব্যবহার করা যেত, তাই গ্র্যান্ড মারিনা চেয়েছিল যে এটা শেষ হয়ে যাক। আজ আমরা এই অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আলোচনা করলাম, পরের দিন বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।